রাত 10:15 মাথাটা উপরের দিকে করে বসে আছে আফজাল হোসেন। উপরে সবুজ কালারের সিলিং ফ্যানটা খটখট আওয়াজ করে ঘুরছে। আফজাল সাহেব ভীষণ বিরক্ত বোধ করছেন। উপর মহলে একটা ফ্যানের জন্য দরখাস্ত দিয়েছেন তিনি, কিন্তু এখনও একটা নতুন ফ্যানের ব্যবস্থা হয়নি। প্রচণ্ড রাগ লাগছে আফজাল সাহেবের, সাথে গরমের একটা চাপ। না পারছে ফ্যানটা বন্ধ করে দিতে। বসা থেকে উঠে দাঁড়ায় তিনি। ফ্যানটা বন্ধ করে দেওয়াই ভালো। এমন বিরক্তিকর আওয়াজ শোনার থেকে গরমটা বেশ ভালো। ফ্যানটা বন্ধ করতে যাবে তখনই তিনি শুনতে পান, স্যার ভিতরে আসবো? আফজাল সাহেব চমকে ওঠে। ফ্যানের আওয়াজে এতক্ষণ কানে কিছু আসছিল না। হঠাৎ কারো গলার কণ্ঠ শুনে তিনি পিছনে ফিরে তাকায়। কনস্টেবল লতিফ মিয়া দাঁড়িয়ে আছে। পাশে তার 3 জন মধ্যবয়সী ছেলে। সবগুলো ছেলের হাতে হাতকড়া লাগানো। এত রাতে লতিফ এদেরকে কোথা থেকে ধরে এনেছে? হয়তো মদ খেয়ে রাস্তায় সমস্যা করছিল, তাই হয়তো ধরে নিয়ে এসেছে। আফজাল সাহেব লতিফ মিয়াকে জিজ্ঞেস করেন, লতিফ মিয়া, ছেলেগুলোকে কি করেছো? এভাবে ধরে এনেছো কেন? স্যার ওরা সাব্বিরের লোক। এদেরকেই তো এতদিন ধরে খুঁজছি, কিন্তু ধরতে পারিনি। তুমি এদের সন্ধান পেয়েছো কোথায়? এদের তো সারাদিন একটাই কাজ, খারাপ কাজ করা। সেখান থেকেই পেয়েছি এদের। তাহলে স্যার কি করব ছেলেগুলো? শ্বশুর বাড়ি যেহেতু চলে এসেছি, সেহেতু তাদেরকে আরাম করার জন্য 14 শিখের ভিতরে সব কিছুর ব্যবস্থা করে দাও। আমি কিছুক্ষণ পর আসছি। জি স্যার। সাব্বির হচ্ছে এই শহরের ড্রাগ কুলার। কিছুদিন আগে পুলিশি ঝামেলায় গা ঢাকা দিয়েছে সাব্বির। পুলিশ তাকে খুঁজছে। উপর থেকে নির্দেশ জারি হয়েছে সাব্বিরকে জীবিত অথবা মৃত ধরতে হবে। আফজাল সাহেব ভাবতে থাকে, এই ছেলেগুলোর থেকে জানতে হবে সাব্বির এখন কোথায় আছে। আফজাল সাহেব নিজের ক্যাবিন থেকে বেরিয়ে 14 শিকের গেট পেরিয়ে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো যে ভয় পাচ্ছে এটা তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আফজাল সাহেব কাঠের চেয়ারে যে বসে, মাথার উপর 60 ওয়াল্টের বাল্ব জ্বলছে। হলদে আলোয় পরিবেশটা অন্যরকম একটা পরিস্থিতি ধারণ করেছে। আফজাল সাহেব ছেলেগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে এই এলাকার সবাই ভালো করেছি, আমি কি এমন সেটা নিজে মুখে বলবো না? এখন যা জিজ্ঞেস করবো সব কিছুরই সঠিক উত্তর দিবি। ছেলেগুলোর ভিতর অজানা একটা ভয় কাজ করছে। তারা সবাই জানে আফজাল সাহেব অনেক রাগী একজন অফিসার। ছেলেগুলোর মনে একটাই প্রশ্ন, আফজাল সাহেব কি জিজ্ঞেস করতে চাইছেন। তোরা তো সবাই সাব্বিরের কাছের লোক, তার সাথেই কাজ করিস। ছেলেগুলোর মধ্যে থেকে রনি নামের ছেলেটা বলে, স্যার আমরা সাধারণ কাজ করি। সাব্বির ভাইয়ের সাথে অনেক আগে কাজ করতাম, এখন করি না। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। এখন এটা বল যে তোদের সাব্বির ভাই কোথায়? স্যার আমরা জানি না সাব্বির ভাই কোথায় আছে এখন। আমি আগেই বলেছি মিথ্যা কথা না বলতে। লতিফ, গরম পানি আনো। লতিফ মিয়া চলে যায় গরম পানি আনতে। ছেলেগুলো ঘেমে একাকার। একদিকে গরম, অন্যদিকে ভয়। দুটো মনের ভিতর কাজ করছে। রুমের ভিতর কোনো ফ্যানের ব্যবস্থা নেই, যার কারণে মূলত গরম লাগছে। 5 মিনিট পরে লতিফ মিয়া ছোট্ট বালতির 1 বালতি গরম পানি নিয়ে আসে। কোনো কথা ছাড়াই আফজাল সাহেব গরম পানি সবটাই ছেলেগুলোর গায়ে ঢেলে দেয়। ছেলেগুলো চিৎকার করতে থাকে। রনি বলে ওঠে, স্যার আমরা সত্যি জানি না সাব্বির ভাই কোথায় আছে, দয়া করে আর গরম পানি ঢালবেন না। আফজাল সাহেব গরম পানি ঢালা বন্ধ করে। নিচে থেকে শক্ত লাঠিটা তার হাতে নিয়ে ছেলেগুলোকে মারতে শুরু করে। রনি হঠাৎ বলে ওঠে, স্যার আর মারবেন না, আমি বলছি। আফজাল সাহেব লাঠি দেয়া বন্ধ করে দেয়। রনি কি বলে সেটাই মনোযোগ দেয়। স্যার আগামীকাল রাতে সাব্বির ভাই রাহাত ভাইয়ের সাথে একটা ডিল করবে, এতটুকু ছাড়া আমরা আর কিচ্ছু জানি না। স্যার আমাদের এইবার ছেড়ে দেন। আফজাল সাহেব কথাটা শুনে মুচকি হাসে। বসা থেকে উঠে দাঁড়ায় তিনি। লতিফ মিয়াকে উদ্দেশ্য করে বলে, শ্বশুর বাড়িতে এসেছে, এদের আদর যত্নের কোনো প্রকার অভাব না হয় যেন। আমি আসি, তুমি তোমার কাজ শেষ করো। এটা বলে আফজাল সাহেব সেখান থেকে চলে যায়।
ব্রেকিং নিউজ, গতকাল রাতে বাংলাদেশ ব্যাংক থেকে 500 কোটি টাকা চুরি হয়ে গেছে। পুলিশ ধারণা করছেন এটা কোনো সাধারণ ডাকাতি না, কেউ ব্যাংকের কিছু বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করেছে। কে করেছে এত বড় ডাকাতি সেটা কারো জানা নেই। এখানে একটা বিষয় স্পষ্ট, যে ব্যাংক অ্যাকাউন্টগুলো হ্যাক করেছে সে কোনো সাধারণ হ্যাকার না, খুব বড় হ্যাকারই হবে। জনগণের একটাই দাবি, সমস্ত টাকা তাদের ফিরিয়ে দিতে হবে। এই ব্যাংকে রাজনৈতিক নেতা, বিজনেসম্যান সকলের টাকা ছিল, তাদের অ্যাকাউন্টে অনেক অনেক টাকা রাখা ছিল। পুলিশ প্রশাসন এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে অতি দ্রুত চোরকে ধরে জনগণের সামনে আনা হবে। পুলিশ কমিশনার আকরাম খান সংবাদটা মোবাইলের মাধ্যমে বারবার শুনছে, আর থানার নিজের মাথাটার উপরের দিক করে চিন্তা করছে কে করতে পারে কাজটা। শহরে এই প্রথম ব্যাংক থেকে এত বড় ডাকাতি হয়েছে। আগে ডাকাতি হয়েছে কিন্তু এত টাকার পরিমাণ ছিল না। পুলিশ ডাকাত দলকে ধরতে সক্ষম হয়েছিল, কিন্তু এইবার কিছুতেই কিছু করতে পারছে না। ব্যাংক ডাকাতি হয়েছে আরও 7 ঘন্টা আগে। পুরো কেসটা আকরাম সাহেবের উপর এসেছে। তিনি তার টিমকে কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু কেউ হ্যাকার পর্যন্ত যেতে পারছে না। সবাই ব্যর্থ হয়ে ফিরেছে। এখন রাত বাজে প্রায় 11টা ছুঁই ছুঁই। আকরাম সাহেব নিজের সময় নষ্ট না করে টেবিলের উপর থেকে মোবাইল ফোনটা নিয়ে কল দেয় তার প্রিয় একটা নাম্বারে। রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। তিনি আরেকবার চেষ্টা করতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি যে ভালো নই সেটা না বলেও তুমি জানো, তা কি মনে করে এত রাতে হঠাৎ আমাকে ফোন? সব কিছুই যদি আমি বলে দিই তাহলে কীভাবে হবে? ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা তো তুমি জেনেই গিয়েছো। বেশি কিছু জানি না, আবার বলতে গেলে অজানা কিছুই নয় আমার। আসিফ, তোমাকে সকাল 12টার আগে থানায় দেখতে চাই। আসিফ আকরামকে থামিয়ে দেয়। সে জানে এখন তাকে আকরাম সাহেব কি বলবে। আসিফ উৎফুল্ল কণ্ঠে বলে, স্যার আমি জানি আপনি এখন আমায় কি বলবেন। সব কিছু সাথে করে সকালে নিয়ে আসবো, তাই তো? আকরাম সাহেব মুচকে হাসে। তিনি আসিফকে বেশ পছন্দ করে, কারণ আসিফ একজন প্রফেশনাল পর্যায়ে হ্যাকার। টেকনোলজিতে আসিফ অনেক এগিয়ে আছে। এই পর্যন্ত সে আকরাম সাহেবের অনেকগুলো কেসের সমাধান করতে সাহায্য করেছে। আসিফ, আমি জানি তুমি পারবে আমার বর্তমান কেসটা সমাধান করতে। তুমি শুধু আসল হ্যাকারটাকে বের করে দাও। পরবর্তী যা করা সেটা আমি এবং আমার টিম মিলে করব। স্যার, আগের কেসগুলোতে টাকা চুরির পরিমাণ কম ছিল, এবার অনেক বেশি। জানি না আমি হ্যাকারটাকে ধরতে সক্ষম হব কিনা। আমি আকরাম, যার উপর বিশ্বাস করে কাজ দেই সে কখনো পথ হারায় না। ওই হ্যাকারটা যতই বড়ই হোক না কেন, তুমি ধরতে পারবে তাকে। আমার আশার অপেক্ষায় থাকুন, রাখছি এখন। আকরাম সাহেবকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দেয় আসিফ। এটা কি হলো? আসিফ তো কখনো এমন করে মুখের উপর কল কেটে দেয়নি। তাহলে আজ কি হলো? কথাটা বারবার আকরাম সাহেবের মস্তিষ্কে নাড়া দিচ্ছে। আকরাম সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে গাড়ির চাবি, সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে বেরিয়ে যায় নিজ কেবিন থেকে। শেষ রাত, এই সময়টাকে ভোর বলা হয়। মসজিদের মাইক থেকে ফজরের আজান ভেসে আসছে। আকাশ থেকে হালকা বৃষ্টি পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। শেষ রাতে যে এমনভাবে বৃষ্টি হবে কেউ হয়তো ভাবতে পারেনি। সব কিছুই সৃষ্টিকর্তার কাছে। মানুষ কিভাবে এই ব্যাপারে জ্ঞান লাভ করবে? বৃষ্টির পরিমাণ যেন আগে থেকে একটু বেড়েই চলেছে। এমন বৃষ্টির মধ্যেও একজন যুবক রেইনকোট পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো মানুষের আনাগোনা নেই। এখন মানুষ হয়তো নিজ কাজে ব্যস্ত। কাজ তো একটাই, সেটা হলো ঘুম। কে রাস্তায় দাঁড়িয়ে ভিজে একাকার হয়ে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। খেয়াল থাকবে কি করে? মানুষ তো মানুষের ভালো চায় না। হঠাৎ একটা কালো রঙের দামি মডেলের গাড়ি এসে থামে বৃষ্টিতে ভেজা ছেলেটার সামনে। গাড়িটার দরজা খুলে একজন আগন্তুক নামে, পরনে তার কালো কালারের রেইনকোট। আগন্তুকটা দ্রুত পায়ে হেঁটে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতে পলিথিন মোড়ানো একটা কাগজের টুকরো দেয়। ছেলেটা আগন্তুকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়।
তার জানার একটাই ইচ্ছে যে পলিথিনে মোড়ানো কাগজে কি আছে। ছেলেটার বোকার মতো চাহনি দেখে আগন্তুক মুচকি হেসে গাড়ির দিকে চলে যায়। ছেলেটা দেরি না করে ল্যাম্পপোস্টের আলোয় যেয়ে দাঁড়ায়। পলিথিনে মোড়ানো কাগজটা বের করে সে। কিছু একটা লেখা দেখা যাচ্ছে। ছেলেটা পড়তে শুরু করে। হ্যাকিং সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু মানুষ খুন করার জ্ঞান আমার সেই ছোটকাল থেকেই। আশা করি এই সাধারণ জগতে যেন আমার অসাধারণ নাম উল্লেখিত না হয়। যদিও হয় তাহলে এমনভাবে হবে মানুষ যেন এটা শুনে ভয়ে থরথর করে। কথাটা আমি লিখিনি, লিখেছেন অদৃশ্য জগতের বাদশা। আর কোনো লেখা দেখতে পাচ্ছে না ছেলেটা। সে বুঝে গেছে এখন তাকে কি করতে হবে। মৃত্যুর ভয় সবারই আছে। যে মানুষের সামনে সাহস বেশি দেখায়, অন্ধকার ঘরে তার সাহস ততটাই কম। হিংস্র প্রাণী ভয় পায় মানুষকে, আর মানুষ ভয় পায় হিংস্র প্রাণীকে। ছেলেটা কাগজটা ভাঁজ করে রেনকোটের লম্বা পকেটে রেখে পিচঢালা রাস্তা দিয়ে নিজ গন্তব্যে যেতে থাকে। সকাল 10টা। থানার গেট দিয়ে একটা লাল কালারের বাইক প্রবেশ করে। কিছু কনস্টেবল থানার সামনে আঙিনায় দাঁড়িয়ে চা পান করছে আর বাইকে বসে থাকা ছেলেটাকে দেখে যাচ্ছে। সবাই ভালো করেই চিনে এটা আসিফের বাইক, আর বাইক চালকটাও আসিফ নিজেই। আসিফের কাঁধে কালো কালারের একটা ব্যাগ রয়েছে। এর মধ্যে তার টেকনোলজিক্যাল গুরুত্বপূর্ণ জিয়া রয়েছে। গতকাল রাতে আকরাম সাহেব আসিফকে এই ব্যাগটা নিয়ে আসার জন্যই বলতে চেয়েছিলেন। আসিফ এই থানায় আরও অনেকবার এসেছে, যার কারণে আকরাম সাহেবের কেবিনটা খুঁজে পেতে বেশি দেরি হয়নি। সে আকরাম সাহেবের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে আকরাম সাহেব গুরুত্বপূর্ণ কাজ করছে, এটা ওনার চেহারা অবস্থা দেখেই বুঝে গেছে আসিফ। সে চায় না এখন আকরাম সাহেবকে বিরক্ত করতে, তাই পিছু ফিরে চলে আসতে নিবে, তখন পিছন থেকে শুনতে পায়, অনুমতি না নিয়েই আসতে পারতে সমস্যা ছিল না, কিন্তু এসেও না বলে চলে যাওয়াটা কেমন বেয়াদবের মতো দেখায়। কণ্ঠস্বরটা যে আকরাম সাহেবের, এটা বুঝে উঠতে বেশি সময় লাগেনি আসিফের। কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আকরাম সাহেব কিভাবে দেখলো আসিফ বাইরে দাঁড়িয়ে আছে। সে এত কিছু না ভেবে কেবিনের ভিতর প্রবেশ করে। দুজনের মধ্যে নীরবতা চলছে, কেউ কিছু বলছে না। আকরাম সাহেব নিজের কাজে ব্যস্ত, আর আসিফ তা দেখতে ব্যস্ত। আসিফ নিজ থেকে কিছু বলছে না দেখে আকরাম সাহেব নিজেই বলে ওঠে, কি ব্যাপার আসিফ, আজকে হঠাৎ এমন চুপচাপ কেন? কিছু হয়েছে কি? ভাবছি। কি এমন ভাবনা তোমার মাথায় এসে জমেছে? আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন আপনি আমায় দেখলেন কি করে? আসিফ, তুমি আসলে এখনো বোকাই রয়ে গেলে। মানে? আসিফের মানের উত্তর দিতে আকরাম সাহেব ওনার নিজের ল্যাপটপটা তার দিকে করে। আসিফ দেখতে পাচ্ছে যে থানায় কে কী করছে, তা সব কিছু ল্যাপটপে ভেসে উঠেছে। সে বুঝে গেছে আকরাম সাহেব তাকে সিসি ক্যামেরায় দেখেছে। মনে হচ্ছে তুমি এখনো বাইরে দাঁড়িয়েছিলে, তখন আমি তোমায় এই ল্যাপটপে দেখেছি। এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু আপনি... আর কিছু জিজ্ঞেস না করে তুমি তোমার জিনিসগুলো বের করো, আমার হাতে সময় খুব কম। আসিফ এক এক করে তার নিজের ব্যাগ থেকে ল্যাপটপ সহ আরও বিভিন্ন সামগ্রিক জিনিস বের করে টেবিলের উপর রাখে। তার এখন একটাই কাজ, 500 কোটি টাকা যে হ্যাক করে নিয়ে গেছে তাকে খুঁজে বের করা। প্রায় 30 মিনিট হয়ে গেছে আসিফ ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আকরাম সাহেব কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো ভালো খবর আছে কি না, কিন্তু আসিফ কিছুই বলেনি। এবার আকরাম সাহেব ভীষণ রেগে আসিফকে বলতে থাকে, আসিফ, তুমি কি সময়টা একবার দেখেছো? প্রায় 30 মিনিট হয়ে গেছে। আগে তো এত সময় লাগতো না, তাহলে আজকে এত সময় কেন লাগছে? সরি স্যার, এটা আমি মনে হয় করতে পারবো না। আসিফের কথা শুনে আকরাম সাহেব অবাক হয়ে প্রশ্ন করে, তুমি কি এটা আমায় বিশ্বাস করতে বলছো? আমি এটা বিশ্বাস করি না যে আসিফ কোনো হ্যাকারকে ধরতে অসক্ষম হয়েছে। স্যার, এই হ্যাক যে করেছে সে আমার থেকে বড় ধরনের হ্যাকার। তাহলে কি আমি এই কেসটা সম্পূর্ণ করতে পারবো না? আমার মনে হয় না আপনি ব্ল্যাক টেবিলের সাহায্য ছাড়া আসল হ্যাকারকে ধরতে সক্ষম হবেন। এই ব্ল্যাক ডেভিলকে? হ্যাকিং দুনিয়ার বাদশা।
সে যদি এত বড় হ্যাকার হয়ে থাকে তাহলে কেসটা সমাধান করতে তার বেশি সময় লাগবে না। ব্ল্যাক ডেভিল যদি তার কম্পিউটারের স্ক্রিনে একটা ক্লিক করে তাহলে আপনার কেস সলভ হয়ে যাবে। আমি এখন ব্ল্যাক ডেভিলকে পাবো কোথায়? আমি ব্ল্যাক ডেভিলের সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারবো না, কেননা আমি নিজেও তার অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ নই। আকরাম সাহেব আসিফকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তখনই টেবিলের উপরে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। আকরাম দ্রুত বেগে মোবাইলটা নিয়ে রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বেশ আছি, কিন্তু মনে হয় তুমি ভালো নেই। স্যার, কিভাবে বুঝলেন যে আমি ভালো নেই? যেহেতু রাজনীতি করি আমার তো সবই জানা। ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা নিয়ে তুমি বেশ চিন্তিত, তাই না? তেমন কিছু না স্যার, আমি আমার কাজ যথাযথ পালন করে যাচ্ছি। সব মাপের হ্যাকারকে যদি আসিফকে দিয়ে ধরা সম্ভব হতো তাহলে এতক্ষণে 500 টাকা চুরি করা চোর থানা 14 শিখের ভিতরে থাকতো। স্যার, আসিফের ব্যাপারটা বুঝিনি। যে বুঝে অবুঝের মতো করে তাকে শত চেষ্টা করেও বোঝানো সম্ভব না। আমি জানি তুমি আমার কথা বুঝে শুনো, তারপরও এমন না বুঝার ভান করছো। আকরাম সাহেব চুপ হয়ে যায়। তিনি কিছুতেই বুঝতে পারছে না যে শফিক সাহেব কিভাবে আসিফের সম্পর্কে জানতে পেরেছেন। যাই হোক, তোমার কাছে সাহায্য করার জন্য আমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার তোমার থানায় নিয়োগ দিচ্ছি। আজকের মধ্যে সে ঢাকায় পৌঁছে যাবে। পরবর্তীতে তোমাকে সব জানিয়ে দেওয়া হবে। আকরামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয় শফিক সাহেব। আকরাম মোবাইলটা টেবিলের উপর রেখে মাথার উপর দিক করে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। ওনার সামনে বসে থাকা আসিফ কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কে আকরাম সাহেবকে ফোন দিয়েছে, কী বা বলেছে যার কারণে হঠাৎই আকরাম সাহেবের মাথায় একঝাঁক চিন্তা এসে ভর করেছে। সবগুলো প্রশ্ন আসিফের মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন প্রশ্ন না করলে কোনো উত্তর মিলবে না। স্যারকে ফোন করেছিল? আকরাম সাহেব আগের মতো হেলান দেওয়ার অবস্থায় জবাব দেয়, রাষ্ট্রমন্ত্রী মাহিনুদ্দিন শফিক সাহেব। উনি কি এমন বললেন যার কারণে আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আসিফ, তোমার আর আমার সম্পর্কে পরিচয় কোনো তৃতীয় ব্যক্তি কি জানে? কিভাবে জানবে? সবাই জানে আমি আপনার কাছে আসি থানার বৈদ্যুতিক সমস্যা সমাধান করার জন্য, এছাড়া আর কিছু জানে না। তুমি এগুলো গুছিয়ে আজকে চলে যাও, প্রয়োজন হলে সময় মতো তোমাকে ডাকা হবে। আকরাম সাহেবের কথা মতো আসিফ তাই করল। সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে বসা থেকে উঠে দাঁড়ায়। আকরাম সাহেব আগের ন্যায় বসে আছে। আসিফ ওনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। বিকেল 5:30। আকরাম সাহেব জানালা দিয়ে ব্যস্ত শহরটা দেখছেন আর ভাবছেন সামনে কি হবে, কাকে পাঠাচ্ছেন শফিক সাহেব। সব কিছুর জন্য একটু সময়ের প্রয়োজন। তবে কি হতে চলেছে নতুন কোনো আগন্তুকের অজানা আগমন? বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে। আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই, যে যার মতো কাজ করে যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। কে কার আগে যেতে পারে এটাই প্রতিযোগিতা মাত্র। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমান পৃথিবীতে টাকাই সব। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কেনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা। টাকাবিহীন মানুষ পথের ধুলোর ন্যায়। মানুষ ছুটেছে টাকার পিছনে আর টাকা ছুটেছে তার পিছনে। কথাটা গোলমেলে হলেও এটাই বাস্তব। সকাল 9:30। রেহেনা ভিলা। সামনে কালো রঙের একটা দামি মডেলের গাড়ি এসে থামে। গেটটা লাগানো। গাড়ির শব্দ শুনে দারোয়ান বড় গেটটা খুলে দেয়। কালো রঙের গাড়িটা ভিতরে প্রবেশ করে। দারোয়ান শুধু দেখে যাচ্ছে আর অবাক হচ্ছে, কেননা এত দামি গাড়ি আর কখনো সে রেহেনা ভিলায় দেখেনি। গত 2 বছর ধরে সে এখানে দারোয়ানের কাজ করে যাচ্ছে। বাড়ির মালিক রফিক আজম সহ অন্য সবাই তাকে পছন্দ করে। হাবু মিয়া নামে ভূষিত করেছে। বাস্তবে ওর নাম হাবু না, করিম মিয়া তার নাম, কিন্তু সবাই তাকে হাবু মিয়া বলে ডাকে। সে দারোয়ান, তাই কিছু বলতে পারে না।
ওই যে টাকার ক্ষমতা, সব ধনীদের হাতে পরিবর্তন হয়। ব্ল্যাক কালারের গাড়ি থেকে কালো কোট পরা সুদর্শন এক যুবক নামে। ছেলেটা গাড়ি থেকে নামা মাত্র হাবু মিয়াকে হাত দিয়ে ইশারা করে তার উদ্দেশ্যে যাওয়ার জন্য। হাবু মিয়া ঠিক তাই করল। ছেলেটার সামনে যেয়ে পা থেকে মাথার চুল পর্যন্ত স্ক্যান করে নিল। বেশ ঘন আর লম্বা চুলগুলো, চোখের কালো কালারের স্টাইলিশ চশমা, শরীরে দামি কালো কোট, দেখতে বিদেশি বিদেশি মনে হচ্ছে। হাবু মিয়া চুপ করে আছে, কিছু জিজ্ঞেস করার ক্ষমতা তার নেই। কেননা ছেলেটা যদি বিদেশি হয়ে থাকে তাহলে হাবু মিয়ার বাংলা কথা কিছুই বুঝতে পারবে না। মুখের ভাষা নষ্ট না করার চেয়ে চুপ করে থাকাটাই বেশি ভালো মনে করছে হাবু। গাড়ি থেকে লাগেজটা নামিয়ে ভিতরে আসো। হাবু মিয়া ছোটখাটো একটা শখ খায়। ছেলেটা বাংলায় কথা বলছে, নিজ কানে শোনা কথা এখন হাবু মিয়ার কাছে অবিশ্বাস মনে হচ্ছে। এখন এটাই বিশ্বাস করতে হবে, আর কোনো উপায় নেই। কি হলো? আমার দিকে ভেবে তাকিয়ে থাকলে হবে নাকি লাগেজটাও নামাতে হবে? ভীষণ অবাক হচ্ছি। অবাক হচ্ছ কেন? এখানে অবাক হওয়ার কি হয়েছে? আপনার কথা শুন। আমার কথা শুনে আমি কি এমন বললাম যে যার জন্য তুমি অবাক হচ্ছ? আপনার কথা না, আপনার বলা ভাষা শুনে অবাক হয়েছি। সদ্য সদ্য বাংলায় তো বলছি। আপনাকে দেখে বোঝা যায় না আপনি বাংলাদেশি। আমি এটা বুঝি না যে মানুষ আমাকে দেখে এটাই বলে কেন। আপনি দেখতে সত্যিই বিদেশিদের মতো। আচ্ছা যাই হোক, তোমার সাথে পরে কথা হবে। এখন ভিতরে যাব। একটা কথা জিজ্ঞেস করি? যা জিজ্ঞাসা করার আছে সেটা তাড়াতাড়ি বলো। আপনার নামটা কি জানতে পারি? আলভি আহমেদ রিশাদ। মুচকি হেসে কথাটা বলে আলভি সামনের দিকে হাঁটা ধরে। হাবু মিয়া সময় নষ্ট না করে গাড়ি থেকে লাগেজটা নামিয়ে আলভির পিছনে পিছনে যেতে থাকে। রেহেনা ভিলা, 3 তলা ভবন। বাসাটার মালিক রফিক আজম। উনি ওনার মায়ের নামে উৎসর্গ করে বাসাটার এমন নাম দিয়েছেন। বলতে গেলে ঢাকার মধ্য খুবই পুরনো একটা বাড়ি এটা। দেখতে সদ্য নতুন বাড়ি মনে হবে। শফিক সাহেব একজন বড় মাপের বই লেখক। এই পর্যন্ত ওনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এলাকায় বেশ নামডাক ওনার। রেহেনা ভিলায় এখন আলভি নামের যে ছেলেটা এসেছে সে মূলত রফিক সাহেবের কোনো আত্মীয় না। রফিক সাহেব আলভিকে ভালো করে চিনে না পর্যন্ত। তবুও আলভিকে বাসায় আসার অনুমতি দিয়েছেন তিনি, কিন্তু কী কারণে সেটাই সবার মধ্যে অজানা। আলভি বাসার কলিং বেলটা বাজায়, কিন্তু দরজা খুলে দেওয়ার কোনো নামগন্ধ নেই। সে এইবার নিয়ে চতুর্থবার কলিং বেল চাপ দেয়। এবারও একই অবস্থা। আলভি পিছনে লাগের সাথে দাঁড়িয়ে থাকা হাবু মিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হাবু মিয়া তার হলদে দাঁতগুলো বের করে সহজ একটা হাসি দেয়। আলভির লাগছে রাগ, আর হাবু মিয়ার পাচ্ছে হাসি। দুজনের কারণ ভিন্ন, কিন্তু উদ্দেশ্য একটাই। বাসায় কি কেউ নেই? বাসা তো সবাই আছে। তাহলে এতবার কলিং বেল বাজার পরেও দরজা খুলছে না কেন? এই বাসার সবাই এমনই, কোনো কিছু সময় মতো করে না। বাসাটা দেখতে যেমন সুন্দর, আমার মনে হয় ভিতরের মানুষগুলো অত সুন্দর না। ভেতরের মানুষগুলো না দেখেই বলে দিলেন এমন কথা? যার কাছে সময়ের কোনো মূল্য নেই তারা কিভাবে সুন্দর হয়? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না বাপু। আলভি বিরক্ত বোধ করছে। তার কাছে এখন মনে হচ্ছে এখানে আসাটাই বড্ড বড় ভুল হয়েছে। সে সামনের দিকে তাকিয়ে কলিং বেলের চাপ দিবে, এমন সময় দরজাটা খোলার শব্দ হয়। এতক্ষণে কারো খেয়াল হলো যে বাইরে কেউ দাঁড়িয়ে কলিং বেল চাপছে। আলভি চোখ থেকে চশমাটা নামিয়ে হাতে রাখে। দরজার ওই পাশে মধ্যবয়সী এক নারী দাঁড়িয়ে আছে। আলভি লক্ষ্য করলো মেয়েটার উপরে ঠোঁটের কোণে আকর্ষণ করার মতো একটা কালো তিল রয়েছে। দেখতে অতটা ফর্সা না হলেও মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করার মতো। আলভি মেয়েটার নিখুঁত চেহারাখানা দেখতে ব্যস্ত। ওইদিকে কি হচ্ছে সেটার বিন্দুমাত্র খেয়াল নেই তার। আচমকা আলভির চোখের সামনে কারো তুড়ি বাজানোর শব্দ শুনে সে লক্ষ্য ভ্রষ্ট হয়। দরজার ওই পাশের মেয়েটা তুড়ি বাজিয়েছে। আলভি বিরক্তিকর চেহারা করে মেয়েটার দিকে তাকায়। আমার সৌন্দর্য দেখার মতো আমি নিজেই যথেষ্ট, আপনাকে কষ্ট করে দেখতে হবে না। মেয়েটার কথা শুনে আলভি চমকে ওঠে। মায়াবী কণ্ঠ, একবার শুনলে বারবার শুনতে মন চায়। কিন্তু আলভি এখানে যেটার জন্য এসেছে সেটা না করে এসব ভেবে লাভ হবে না।
আপনার সৌন্দর্য দেখার জন্য সৃষ্টিকর্তা আমাকে এই চোখ দেয়নি। আশেপাশে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তাদের দিকেই তাকাই না, আবার আপনার সৌন্দর্য দেখার জন্য তাকাবো? কথা তো ভালোই কাটাতে পারেন দেখছি। যা সত্যি তাই বলেছি, কথা কাটানোর কোনো প্রশ্নই আসে না। এত কথা না বলে নিজের পরিচয়টা দিন। এখানে কেন এসেছেন? ভিতরে যেয়ে বলি। অচেনা কোনো ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি নেই। আপনি আপনার পরিচয় দিন। আমি আলভি আহমেদ রিশাদ। এতটুকুই কি আপনার পরিচয়? কেন, এটা যথেষ্ট নয়? শুধু নাম বললে কি পরিচয় বলা হয়ে যায়? আরও কিছু বায়োডাটা লাগবে। মেয়েটা যে এমনভাবে জিজ্ঞাসাবাদ করবে ভাবতে পারেনি আলভি। সে নিজের প্যান্টের পকেট থেকে একটা কার্ড বের করে মেয়েটার হাতে দেয়। মেয়েটা হাতে কার্ডটা নিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর আলভি হাতে কার্ডটা দিয়ে বলতে থাকে, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি একজন আলভি মেয়েটাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আশা করছি পরিচয়টা পেয়ে গিয়েছেন। সামনে কখনো আমি আপনার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব না। আপনি ভিতরে যান। আর হাবু মিয়া, তুমি ওনাকে গেস্ট রুমটা দেখিয়ে দিবে। আচ্ছা আফামনি। আলফি ভিতরে যাওয়ার আগে শুধু একটা মেয়েটার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়েছিল, আর মেয়েটাও আলফির দিকে দুঃখ প্রকাশিত দৃষ্টিতে তাকিয়েছিল। একজোড়া চামড়া স্যান্ডেল পায়ে চারদিকে চোখ বোলাতে বোলাতে বহু ছেলেদের মধ্যে একটা ছেলে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে। অনেকে ছেলেটাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। তাকাবে নাই বা কেন? পরনে তার ছিল ঢিলাঢালা সাদা কালারের পুরনো একটা শার্ট, কালো প্যান্ট, মাথার চুলগুলো বড় বড়, চোখে মোটা ফ্রেমের চশমা। এখানে কত শত ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু তার মতো এসব ড্রেস আপ পরে কেউ আসে না। ছেলেটা আগে কখনো এত বড় ক্যাম্পাসে আসেনি। তার চোখ জোড়া এই প্রথমবার এত বড় এবং সুন্দর ক্যাম্পাস দেখছে। সব কিছু দেখে সে মাথা নিচু করে একটা মুচকি হাসি দেয়। জীবনের সকল আশা আকাঙ্ক্ষা এখন থেকে পূরণ করতে হবে। ছেলেটা গ্রাম থেকে ছুটে এসেছে, শহরের পরিবেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কি করলে মানুষ বন্ধুত্বমূলক আচরণ করবে। তবে সে একটা কথা ভালো করে জেনে গিয়েছে যে এই শহরে ধনীরা নিম্নবিত্ত গরিবদেরকে শোষণ করে খায়। সে সামনের দিকে এগিয়ে যায়। কিছু পথ দূরে কয়েকটা ছেলে বাইকের উপর বসে আছে। সবার ঠোঁটে একটা করে জ্বলন্ত সিগারেট জ্বলছে। দেখে বোঝাই যাচ্ছে এরা সবাই ধনী পরিবারের সন্তান। ছেলেটা মাথাটা নিচু করে হেঁটে যাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এটা সে জানে না। জানে শুধু একটাই, কোনো প্রকার ঝামেলা ছাড়া ক্লাসে পৌঁছাতে হবে। সে যখন ছেলেগুলোর কাছে চলে আসে তখনই তার ডান পায়ে কিছু একটার সাথে লেগে যায়। সে নিজেকে সামলে নিতে না পেরে বালু মাখা মাটিতে পড়ে যায়। দুহাত দিয়ে মাটিতে ভর করে সে উঠে দাঁড়ায়। শরীরের অনেক অংশে বালু লেগে আছে। মোটা ফ্রেমের চশমাটি ঠিক করে সামনের দিকে দেখে একদল ছেলে বেশ উচ্চস্বরে হাসছে। সে চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে, তখনই ছেলেগুলোর মধ্যে থেকে রকিব নামের একটা ছেলে শব্দ করে বলে, কিরে, কিছু না বলে চলে যাচ্ছিস কেন? রকিবের কথায় বাধ্য হয়ে সায় দিয়ে ছেলেটা বলে, কি বলবো? গ্রাম থেকে শহরে নতুন এসেছিস নাকি? গতকালই শহরে প্রথম এসেছি। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। তার নাম কি তোর? কেউ পছন্দ করে আরিয়া ডাকে, আবার কেউ রকি। নাম তো দেখছি খুব উঁচু, কিন্তু তুই যে নিচু সেটা কি জানিস? জানি না, আজকে প্রথম আপনার কাছ থেকে জেনেছি। তুই আমাদের ক্যাম্পাসে নতুন, চল তোকে মিষ্টি মুখ করাই। ভাই, আমি মিষ্টি জাতীয় কিছু খাই না। কিরে, ডায়াবেটিস নাকি তোর? জানি না, আমাকে এখন ক্লাসে যেতে হবে, পথ ছাড়লে ভালো হয়। আগে আমাদের ক্লাস নেওয়া শেষ হোক, তারপর না হয় অন্য ক্লাস করবি। রকি বুঝতে পারছে এখন তার সাথে কি হতে চলেছে, কিন্তু এদের আটকানোর কোনো ক্ষমতা রকির নেই, কারণ উপস্থিত সবাই ধনী, রকি একমাত্র গরিব। রকিব নামের ছেলেটা তার পাশে বসা আয়ানকে উদ্দেশ্য করে বলে, আয়ান, একটা সিগারেট জ্বালিয়ে দে তো, আমাদের নতুন অতিথিকে একটু মিষ্টি মুখ করাই। আয়ান নামের ছেলেটা সিগারেট জ্বালিয়ে রকিবের কাছে দেয়। রকিব সিগারেট হাতে নিয়ে রকির দিকে তাকায়। রকি তার মুখটা বাঁকা করে নেয়। সে সিগারেট খাবে না। রকিব জোরপূর্বকভাবে
রকি সম্মুখের সামনে সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। রকি বিনয় এবং নরম গলাতে বলতে থাকে, ভাইয়া আমি জীবনে এইসব খাইনি, আমি খেতে পারবো না। রকির কথা শুনে সবগুলো ছেলে হো হো করে হাসতে লাগলো। ছেলেগুলোর মধ্যে থেকে শ্রাবণ নামের ছেলেটা রকির মুখে সিগারেট চেপে ধরে বলল, তুই খাবি না? তোর 14 গোষ্ঠী খাবে আজ। টান সিগারেট টান। রকির ঠোঁট সিগারেটের আগুনে লেগে কিছুটা অংশ পুড়ে যায়। রকির চোখ লাল হয়ে আসছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীর সব শক্তি যেন এখন রকির ডান হাতে চলে এসেছে। কিন্তু ভার্সিটির প্রথম দিন সে চায় না কারোর সাথে ঝামেলা করতে। তাই সে সহজ গলায় বলে, ভাই এটা আমার দ্বারা সম্ভব না, আমি কখনো এইসব খাইনি, আমাকে ছেড়ে দেন। অতীতে সিগারেট খাসনি তো কি হয়েছে, আজকে থেকে খাবি? ভাই আমি সিগারেট খেতে পারবো না, অন্য কিছু করতে বলেন আমাকে। সিগারেট বাদে যা বলবো তাই করবি তুই? করতে না পারলেও চেষ্টা করব অবশ্যই। আচ্ছা বেশ, তুই তাহলে একটা কাজ কর, ক্যাম্পাসের গেট দিয়ে এখন যেই মেয়েটা আসছে ওর সামনে যাবি, তারপর মেয়েটার ওড়না জোরে টান দিয়ে এইখানে নিয়ে আসবি। এটাই তোর কাজ, যা এখন। রকি ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। সাদা কালারের জামা পরে একটা মেয়ে ভিতরে প্রবেশ করছে। মেয়েটার চেহারাটা দেখে রকির কাছে কেমন যেন পরিচিত পরিচিত লাগছে। গতকাল রাতে এই মেয়েটার হাতে রকি একটা চড় খেয়েছিল, কিন্তু সেটা কোনো কারণ ছাড়াই। রকিবের দেয়া কাজটা রকির কাছে সুবিধার মনে হলো না, তাই সে বলে, ভাই আমি এটা করতে পারবো না। কথাটা বলতে দেরি হলো, কিন্তু রকির গালে চড় বসাতে দেরি করলো না। রকি কিছু বলতে যেও বলতে পারল না। ডান গালে হাত দিয়ে মাথাটা নিচু করে রাখে সে। আজ জীবনের প্রথম র্যাগিংয়ের শিকারে পড়েছে রকি। আয়ন রকির কাঁধে হাত রেখে বলল, এখন এটাকে কি করব? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নে। আরে না না, বেচারা তাহলে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। বেশ ভালো বলছিস তো। ভাই রকিকে মেয়েদের সব মডার্ন ড্রেস, নাইট পার্টিতে সব পরে অর্ধেক খোলা অর্ধেক ঢাকা এই ধরনের ড্রেস পরিয়ে দিই, কেমন অবস্থা হবে? তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না। ওর গায়ে শার্ট খুলে গলায় একটা জুতার মালা পরিয়ে দে, আর সমস্ত ক্যাম্পাসের সবাইকে দেখার সুযোগ করে দে। তাহলে এই রকি বুঝতে পারবে আমার দেওয়া কাজে কেউ না করলে কি অবস্থা হয়। ঠিক আছে ভাই। রকি খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেল, কিন্তু ওর কিছু করার নেই। রকি আরেকবার বাঁচার জন্য চেষ্টা করে। কাঁদো কাঁদো গলায় রকিবকে বলে, আমাকে মাফ করে দেন ভাই, আমি তো শুধু পড়াশোনার জন্য এই শহরে এসেছি, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে পড়তে হবে, আমি আপনার ছোট্ট ভাইয়ের মতো। রকির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। আয়ন যে রকির শার্টের কলার ধরে। রকি চোখজোড়া বন্ধ করে ভিতরের দিকে লম্বা একটা শ্বাস নেয়। এতে করে মানুষের রাগ অনেকটাই কমে যায়। আয়ন রকিকে টানতে টানতে ক্যাম্পাসের পিছনের দিকে নিয়ে আসে। অনেকেই তাদের পিছনে আসতে থাকে, কেউ রকিকে বাঁচাতে আসছে না। সবাই আসছে মজার কাণ্ড দেখতে। রকিবকে সবাই ভালো করে চেনে। রকিব ঢাকার প্রভাবশালী মেয়র শহীদ হোসেনের ছেলে। সে সাথে রকির চাচাও ভার্সিটির চেয়ারম্যান। রকিব তৃতীয় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সবাইকে প্রতিদিন র্যাগ দেয়, তাই সবাই তাকে ভয় পায়। কেউ সাহস করে কিছু বলতে পারে না। ক্যাম্পাসের পিছনে বড় পুকুর পাড়ে এসে দাঁড়ায় সবাই। আশেপাশে অনেক স্টুডেন্ট রকি এমনভাবে র্যাগিংয়ে ফেসে যাবে ভাবতেও পারেনি। আরও কিছু স্টুডেন্ট মজা দেখার জন্য ভিড় করেছে। এখানে যেন কোনো সার্কাস দেখানো হচ্ছে। ভাই রকির শার্ট কি আমি খুলবো নাকি আপনি? আমি শুধু দেখব, তুই শুরু কর। আর শামিম, তুই রকির গলায় জুতার মালা পরিয়ে দিবি। ওদের কথা শুনে রকিবের বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত স্টুডেন্টের সামনে শার্ট খুলে ফেলে কি একটা অবস্থা হবে, এটা ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আয়ন এসে রকির শার্টটার প্রথম বোতামটা খুলে রকির মাথাটা নিচু করে ফেলে। সে বাধা দিতে যেও বাধা দিতে পারেনি। এক এক করে
শার্টের সবগুলো বোতাম খোলা শেষ হলে আয়ান রকির শার্টটা নিচে ফেলে দেয়। সবাই রকির বডির দিকে লক্ষ্য করল। ধবধবে সাদা বুক, আবার জিম করা বডি, চেহারার স্কিন কালো, কিন্তু বুকের স্কিন অনেকটা উজ্জ্বল। কিন্তু কিভাবে এমন একটা ছেলের এত ভালো বডি ফিটনেস? রাফি মাথাটা নিচু করে রেখেছে। রকিব অবাক হয়ে রকিকে জিজ্ঞেস করে, বাহ বাহ, খেয়ে না খেয়ে এমন একটা বডি বানিয়েছিস, কিন্তু কি লাভ হলো? এমন শরীর থাকতেও প্রতিবাদ করার সামর্থ্য নেই। আসলে তা না ভাই। দেখেন ভাই কেমন করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। শামিম, জুতার মালাটা রফিকে পরিয়ে দে। রকিবের কথা শুনে শামীম সোহাগের হাত থেকে জুতার মালাটা নিয়ে রকির গলায় পরিয়ে দেয়। রকিব এসে রকির বুকের মধ্যে লাথি মারে। রকি ছিটকে মাটিতে পড়ে যায়। সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রকি লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে আসে। অনেকে দেখছে রাফিকে। রকি সেদিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে দৌড়ে গেট দিয়ে বের হতে যাবে। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে রকি নিচে পড়ে যায়। নিচে পড়ার কারণে রকির গলা থেকে জুতার মালাটা খুলে যায়। রকি উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রকি কিছু বলবে তার আগে মেয়েটা রকির গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। তোদের মতো ছেলেরা কখনো মেয়েদের সম্মান দিতে জানে না, আবার ক্যাম্পাসে এসে নিজের শরীর দেখিয়ে ঘুরিস, বেয়াদব কোথাকার। রকি সেখান থেকে মাথাটা নিচু করে দৌড়ে চলে আসে। প্রতিবাদ করার মতো তার ক্ষমতা নেই। রাস্তায় অনেকেই রকির শরীরে কাপড় না দেখে হাসছে। রকি দ্রুত বেগে বাসায় চলে আসে, কিন্তু নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। শান্ত ছেলেটা আজকে অশান্ত হয়ে পড়েছে। কোনো এক অশান্ত শহরে শান্ত ছেলে রকি। আজ তার কাছে সব অনুভূতিহীন মনে হচ্ছে। এই শহরে আসাটা কি তাহলে তার মস্ত বড় ভুল? রকি আয়নায় নিজেকে দেখছে, নিজেই চিনতে পারছে না। অচেনা কোনো বালক তার সামনে প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রকি তো এমন ছেলে না, কেউ তার কলারে ধরতে সে একটা শাস্তি খুব কঠিন এবং অতি দ্রুত দেয়। রকি শান্ত হয়ে নিজেকে আরেকবার আয়নায় দেখে রহস্যময় মুচকি হাসে। অকারণে হাসে বোকা, আর কারণ থাকতেও হাসে না। তার হচ্ছে রহস্যময় চালাক। ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল সাহেবকে গতকাল রাতে কে বা কারা যেন মারাত্মকভাবে খুন করেছে। পুলিশ এখনও খুনিকে ধরতে সক্ষম হয়নি। ইনভেস্টিগেশন চলছে। আশা করা যায় অতি দ্রুত খুনি ধরা পড়ে যাবে। শহরের প্রতিটা টিভিতে সংবাদটা প্রচারিত হচ্ছে। আকরাম সাহেব এতক্ষণ টিভির সামনে বসে নিজের কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছিল, কিন্তু যখন এই সংবাদটা শুনতে পায় তখন বসা থেকে উঠে দাঁড়ায়। মুজাম্মেল হচ্ছে ঢাকা শহরের টপ বিজনেসম্যান। লোকটা তেমন সুবিধার না। গত 3 দিন আগে আকরাম সাহেব কিছু সমস্যা নিয়ে ওনার কাছে গিয়েছিলেন, কিন্তু মুজাম্মেল আকরাম সাহেবকে সমস্যাগুলোর সমাধান দেয়নি। আকরাম সাহেব সেদিনই বুঝতে পেরেছিলেন যে মুজাম্মেলের ভিতরে কোনো না কোনো খারাপ উদ্দেশ্য আছে। হয়তো ওনাকে নিজের কাছের শত্রুরা মিলে রেখেছে। অনেক টাকার মালিক ছিলেন তিনি, বলতে গেলে টাকার পাহাড় জমিয়েছিলেন। এখন তিনি পৃথিবীতে বেঁচে নেই, সমস্ত টাকা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আকরাম সাহেব না খেয়ে বাসা থেকে বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে। এখন 2টা কেস সামলাতে হবে, ব্যাংক ডাকাতি এবং মোজাম্মেলের খুনের কেস। ঘড়িতে সময় সকাল 10টা। আলভি সে সকাল থেকে রফিক সাহেবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনও ওনার দেখা মেলেনি। এই বাসায় যে কারো সময়ের প্রতি খেয়াল নেই সেটা বেশ ভালোই আন্দাজ করতে পারছে আলভি। আজকে সকালে খাবার টেবিলে আলভি একা একা বসে খেয়েছে। আলভি গতকাল বিকেলে জানতে পেরেছে যে রফিক সাহেবের মেয়ের জান্নাত, সেটাও জেনেছে বাসায় দারোয়ান হাবু মিয়ার কাছ থেকে। আলভি রফিক সাহেবকে খুঁজতে খুঁজতে বাসার পূর্ব পাশে চলে আসে। এখানে ছোট একটা সুইমিং পুল আছে আর চারপাশে ফুলের বাগানও রয়েছে। কিছু দূর এগিয়ে যায় আলভি। সামনে একটা নিম গাছ রয়েছে। নিম গাছের নিচে সুন্দর একটা দোলনা রয়েছে বসার জন্য। বাসাটার ভিতরে পরিবেশ দেখে কেমন যেন ভুতুড়ে প্রকৃতির মনে হয়। নয়তো এমন একটা বাসা নিম গাছ আছে
এটা অস্বাভাবিক নয়। আলভি চেয়ে দোলনায় নিজের শরীরটা হেলিয়ে দেয়। বসে একটু আরাম করবে এমন ইচ্ছে, কিন্তু তা আর হলো কই। বাগান থেকে কে যেন বলে উঠেছে, অনুমতি ছাড়া এই দোলনায় বসা নিষেধ, সেটা কি আপনি জানেন? আলভি আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে বাগানের ভিতর থেকে কেউ কথাটা বলেছে। আলভির বুঝতে অসুবিধা হলো না যে এটা রফিক সাহেবের মেয়ে জান্নাত। মেয়েটা গতকালও আলভিকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে কত প্রশ্ন করেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়, বাগানের দিকে হাঁটা ধরে। আপনি এখানে আসলেন যে? দোলনায় বসতে কি আর মন চাচ্ছে না? দোলনায় বসা তো নিষেধ, তাই বসিনি। তা বাগানে আসাও কি নিষেধ নাকি? মা, তা হতে যাবে কেন? বাগানে আসা যাবে, কিন্তু আমার অনুমতি ছাড়া কোনো ফুল নেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা জান্নাত, তোমার বাবাকে গতকাল দুপুরে দেখেছিলাম, এরপর আর দেখতে পাইনি কেন? উনি কি বাসায় থাকেন না? বাবা তো সারাক্ষণ বাসায় থাকে। তাহলে রুমের ভিতরে ওনাকে দেখি না কেন? বাবা দিন এবং রাতের বেশিরভাগ সময় বাসার লাইব্রেরিতে অবস্থান করে। এই বাসায় লাইব্রেরি আছে? কোথায়? দেখলাম না যে। স্টোর রুমের পাশের রুমটাই লাইব্রেরি রুম, সেখানেই বাবাকে পেয়ে যাবেন। আলভি বাগান থেকে লাইব্রেরি রুমের দিকে হাঁটা ধরে। কিছু দূর যাওয়ার পর আবার পিছনে ফিরে তাকিয়ে জান্নাতকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর হ্যাঁ জান্নাত, তোমাকে ধন্যবাদ। সেটা নিজে নিজে চিন্তা করো, এমনিতেই পেয়ে যাবে। কথা বলে আলভি সেখান থেকে চলে যায়। জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলভির বলা কথার ব্যাখ্যা করছে। কি হতে পারে ধন্যবাদ দেওয়ার কারণ? কিছুই বুঝতে পারছে না জান্নাত। লাইব্রেরিটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আলভি আশেপাশে তাকায়, দেখে মনে হচ্ছে না এটা কোনো লাইব্রেরি, ময়লার গোডাউন মনে হয়। মাকড়সার জাল, সাথে তো কিছু টিকটিকির বাসা বেঁধেছে। এই রুমে আসার পর থেকে আলভি একটা গন্ধ উপলব্ধি করতে পারছে, কেমন যেন মানুষের রক্তের গন্ধ। কিন্তু এখানে মানুষের রক্তগন্ধ আসবে কোথা থেকে? এখানে তো রফিক সাহেব বসে গল্প লিখেন, তাহলে রক্তের গন্ধ কিসের? আলভি রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পাটা ফেলবে, তখনই সে শুনতে পায়, মেয়ে আলভি, এটা আমার ছোট্ট শহর। এখানে এসেছেন যখন, তাহলে না হয় আমার শহরটা একটু পরিদর্শন করে যান। পিছন থেকে কথাটা শুনে আলভি চমকে যায়, পা বাইরে না ফেলে ভিতরে ফেলে। সে পিছনের দিকে তাকায়। রোগা পাতলা টাইপের একটা মধ্যবয়সী লোক প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার হলদে কালারের একটা ফতুয়া, কালো কালারের প্যান্ট, চোখে পাওয়ারের চশমা। ওনার মুখে তেমন হাসি বা রাগ দেখতে পাচ্ছে না আলভি। সে বুঝে গেছে এইটাই রফিক সাহেব। ওনার গলার স্বরে গম্ভীর গম্ভীর একটা ভাব পাওয়া যায়, আর কেমন করে যেন কথা বলে। লেখকরা হয়তো এমন স্টাইলেরই কথা বলে। আলভি মাকড়সার জালগুলো হাত দিয়ে সরিয়ে রফিক সাহেবের কাছে যেয়ে দাঁড়ায়। রফিক সাহেব ভিতরের দিকে হাঁটা ধরে। পিছু নিল আলভি, কারণ এই অপরিষ্কার রুমটা তার কাছে অপরিচিত। কোথাও কি আছে এটা তার জানা নেই। আপনার মনে হয়তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে এটা কি কোনো লাইব্রেরি নাকি ময়লার গোডাউন? ঠিক বললাম তো আমি আলভি? আলভি রফিক সাহেবের পিছু যাচ্ছে আর আশপাশটা ভালো করে দেখছে। এমন অবস্থায় রফিক সাহেব কথাটা বলে। আলভি হেঁটে যেয়ে রফিক সাহেবের সামনে বরাবর হাঁটতে থাকে। আঙ্কেল, আমি বয়সে আপনার থেকে অনেক ছোট। আমাকে আপনি না করে তুমি বলে ডাকলে খুশি হব। তুমি না বলে যদি তুই করে ডাকো তাহলে কি সমস্যা হবে? তুইটা কেমন জানি দেখায় না। বাসায় আসা নতুন মেহমানকে কি আপনি তুই করেই বলেন? আমার বাসায় তো তেমন কোনো মেহমান আসে না, আর আসলেও আমি তাদের তুমি অথবা তুই কোনোটাই বলি না, শুধু আপনি করে বলি। আচ্ছা, সে যাই হোক, আপনি আমায় তুমি করেই বলেন। যেমনটা তোমার ইচ্ছা। আলভি আর রফিক সাহেব ময়লার গোডাউন থেকে বের হয়ে নতুন একটা কক্ষে প্রবেশ করে। এখানে বইয়ের সমারোহ রয়েছে, বিভিন্ন ধরনের বই। সব বইগুলো চারিদিকে সুন্দরভাবে সাজানো। কক্ষের ঠিক মধ্যবর্তী স্থানে একটা কাঠের চেয়ার আর টেবিল রয়েছে, দেখতে অতি পুরনো, এখনও বেশ শক্তপোক্ত আছে। আলভি হেঁটে যেয়ে
দক্ষিণ পাশের বুক সেলফের প্রান্তে দাঁড়ায়। একটা বই দেখে তার নজর কেড়েছে। সেই বইটা হাতে নিয়ে পিছনে ফিরে তাকায়। রফিক সাহেব ওনার ইজি চেয়ারে বসে দূর দিগন্তের সূর্যের দিকে তাকিয়ে আছে। আলভিও একটা চেয়ার টেনে বসে। আঙ্কেল, বইটা তো রায়হান রহমান রাজার লেখা, তা গল্পটার নামটা এত অদ্ভুত কেন? তুমি অদ্ভুত নাম কোথায় দেখলে? আমি তো দেখছি নামটা বেশ সহজ। কেজিএফ অফ ডায়মন্ড সিটি নামটা শুনতে কেমন যেন লাগে। যারা যারা এই বইটা পড়েছে শুধু তারাই জানে এই গল্পে কতটা রহস্য মিশে আছে। তুমি চাইলে পড়তে পারো। আঙ্কেল, আমি আসলে গল্পের বই পড়তে অতটাও সঞ্চয়বোধ করি না, আর এমনিতেও বইটা অনেক বড়। গল্পটা শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। তাহলে তুমি বইটা হাতে নিলে যে? বইয়ের কভার পেজটা দেখে আমার চোখে দৃষ্টির আগ্রহ বেরিয়ে গেছিল, তাই নিয়েছি। বই না পড়লে রেখে দাও। আঙ্কেল, আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? মাথায় যা আইছে তা হয়তো বলে দাও কাউকে, নয়তো খাতা লিখে রাখো। এবার বলে ফেলো তোমার মস্তিষ্কে কি এসেছে। আঙ্কেল, আমি তো গল্পের বই পড়ি না, আর আপনি তো কেজিএফ অফ ডায়মন্ড সিটি এই গল্পটা পড়েছেন, তাহলে আমাকে সম্পর্কে কিছু বলেন। রফিক সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, চোখের উপর থেকে চশমাটা টেবিলের উপর রাখে। আলফি লক্ষ্য করেছে হঠাৎ করেই রফিক সাহেবের চেহারার পরিবর্তন হয়ে এসেছে। কিন্তু কেন? তাহলে কি এই বইয়ের ভিতরেই এমন কিছু আছে যা তিনি বলতে চাচ্ছেন না? আলফির মনে হলো নিশ্চয়ই এই গল্পে কোনো না কোনো রহস্য আছে, কিন্তু কি সেটা? এটা জানতে হলে বইটা পড়তে হবে। আলফিও বসা থেকে উঠে দাঁড়ায়, রফিক সাহেবের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দেয় সে। আমি বইটা নিজে মন দিয়ে পড়ব, কিন্তু আমার জানার একটা আগ্রহ রয়ে গেছে যে আপনি গল্পটা বলতে আমায় এমন করছেন কেন। আলফির প্রশ্নের জবাবে রফিক সাহেব মুচকি হেসে বলেন, আসলে আমি বইটা অনেক আগে পড়েছি, এখন তেমন কোন টপিক মনে পড়ছে না, তাই তোমাকে বলতে পারলাম না। সে যাই হোক, আমি বইটা সম্পূর্ণ পড়ব। মুচকি হেসে কথাটা বলে আলভি বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। পিছনে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব নিজেও হাসতে থাকে। রহস্য তো রহস্য নয়, যেন কাঁটাতারের বেড়া। মাথার উপরে সূর্যের তাপটা অনেক বেশি। সময় 12টা বেজে 40 মিনিট। এখন তো তাপ বেশি থাকবেই। আকরাম সাহেব মুজাম্মেল সাইফের কেসের ইনভেস্টিগেশনে মিরপুরে এসেছে। ওনার পাশে দাঁড়িয়ে আছে অফিসার আফজাল হোসেন। এই কেসটা লিড দিচ্ছে আকরাম সাহেব, কিন্তু পুরো কেসটা আফজাল হোসেনই দায়িত্বে আছে। আফজাল, কি মনে হয় তোমার মোজাম্মেলকে কয়েকজন মিলে মেরেছে? আফজাল একটু অন্যমনস্ক ছিল, যার কারণে আকরাম সাহেবের করা প্রশ্নের জবাব দিতে দেরি হয়ে যায়। সে দ্রুতই বলে ওঠে, স্যার, আমার তো মনে হয় এটা কোনো গ্যাংয়ের কাজ নয়, একজনই খুনটা করেছে, কিন্তু সে কে সেটাই তো জানি না। কিভাবে বুঝলে খুনি একা ছিল? স্যার, আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে মোজাম্মেল সাইফের লাশের পাশে আমরা কি দেখতে পেয়েছি? কিছু একটা লেখা ছিল, কি যেন সেটা? টাকা, নারীর নেশা। আমার নেই, আমি তো রক্তের নেশায় আসক্ত, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এখান থেকে তুমি কিভাবে বুঝতে পেরেছো যে খুনি একজন? স্যার, খুনির লেখা কথাটা নিয়ে চিন্তা করুন। সেখানে সে বলেছে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যেহেতু সে একা ছিল, তাই সে শুধু তার কথাই উল্লেখ করেছে। কেস সমাধান করার জন্য বেশ ভালো বুদ্ধি আছে তোমার। স্যার, শুনলাম থানায় নাকি নতুন অফিসার এসেছে 500 কোটি টাকা চুরির কেসটাতে আপনাকে সাহায্য করার জন্য। তুমি জানলে কিভাবে যে নতুন অফিসার আসছে? এটা তো এখনো কাউকে বলা হয়নি। আফজাল একটু রহস্যময়ী হয়ে বলে ওঠে, আমি জেনে যাই সব কিছু, কিন্তু কিভাবে জানি সেটা আমি কাউকে বলতে পারবো না, আমি এমনকি আপনাকেও না। আকরাম সাহেব কিছু বলে না। এখন জোর করলেও সত্যিটা জানা যাবে না, তাই তিনি চুপ করে আছেন। স্যার, মুজাম্মেলের ময়নাতদন্তের রিপোর্ট একটা ব্যাপার কি আপনি জানেন? কোন ব্যাপারটা বলো তো, আমি এখন জানি না। উনি একজন মানসিক রোগী। মানসিক রোগী মানে? কি বলছো? মানসিক রোগী বটে, কেননা সে মোজাম্মেলকে খুন করেই থামেনি, ওনার পুরুষাঙ্গ কেটে ফেলেছে, ছুরি দিয়ে ওনার বাম পাশের কিডনিটাও খুলে ফেলেছে। এবার আপনিই চিন্তা করেন কেমন পরিমাণে সাইকো সে।
গত 5 বছর আগে ঢাকায় এমন কিছু খুন হতো। হঠাৎ খুন করা শুরু করে খুনি আবার হঠাৎ খুন বন্ধ করে দেয়। সেই সময় খুনি প্রায় 25 জনকে মেরেছে। একজন মানসিক রোগী কিভাবে এত সুরক্ষভাবে খুন করতে পারে? এক চুল পরিমাণ প্রমাণ রেখে যায়নি, আর তুমি বলছো সে মানসিক রোগী? কিন্তু পুলিশ খুনিকে ধরতে পারেনি। এই একই রকমের খুন শুরু হয়েছে আবার শহরে। আমার ধারণা গত 5 বছর আগে সে যে খুনগুলো করেছে সে আবার শহরে এসেছে। এবার হয়তো আরো বেশি খুন করবে। কথাগুলো বলে থামে আফজাল। আকরাম সাহেব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে, কিন্তু তিনি গত 5 বছর আগে এই শহরে ছিল না। পুলিশের চাকরি করত ঠিকই, সেটা অন্য শহরে। আফজাল, তুমি এত কিছু কিভাবে জেনেছো? স্যার, আমি সব জানি, কিন্তু সেটা কিভাবে এটা জিজ্ঞেস করবেন না আমাকে। যাই হোক, 5 বছর আগে যেই খুনগুলো হয়েছে সেই খুনের 25টা ফাইল আমার চাই। নেই স্যার। নেই মানে? কেউ খুনির নামে কেস করেনি, এত ভয়ঙ্কর ছিল সে। আচ্ছা, তুমি থানায় যাও, আমি কিছু একটা করছি। পৃথিবীর সমস্ত রহস্য উন্মোচন হয়ে গেল। শুরু হবে আমাদের রহস্যময় নতুন অধ্যায়। উল্লেখযোগ্য কোনো পৃষ্ঠা নেই সেখানে, তবে ধাপ পার হলে রহস্যের মায়াজাল বাড়তেই থাকবে। রাত 2:45। নাইট ক্লাব থেকে গাড়ি করে ফিরছে রকিব, আয়ান, সোহাগ, শামীম, হৃদয়। ওরা প্রতিদিনই নাইট ক্লাবে যায়। সবগুলো বড়লোক বাবার বড়লোক ছেলে। নাইট ক্লাবে যাওয়াটা তাদের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ রকিব দেখল কে যেন রাস্তার মাঝে বাইকের উপর এক পা আরেক পায়ের উপর দিয়ে বসে আছে। পরনে তার লম্বা টুপি, মুখে মাস্ক, লম্বা একটা জ্যাকেট, কালো প্যান্ট, কালো বুট। আগন্তুক বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। রকিব দূর থেকে হর্ন দিচ্ছে, কিন্তু আগন্তুকটি সেখানে স্থির হয়ে বসে রয়েছে। রকিব বাধ্য হয়ে গাড়ি থেকে নামে। অনেক রাতে আশেপাশে কোনো মানুষজন নেই। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় জায়গাটা অন্ধকার থেকে মুক্ত পেয়েছে। রকিব সামান্য ভয় পাচ্ছে, কেননা বাইকের উপর যে বসে আছে তার স্টাইল দেখে মনে হচ্ছে না সে কোনো সাধারণ। রকিব মনে মনে চিন্তা করে, এমন ড্রেস আপ তো মাফিয়ারা পরে, কিন্তু এটাকে এখানে এমন ড্রেস আপ পরে বসে থাকার মানে কি? রকিবের জানা মতে সে কখনো কোনো মাফিয়ার সাথে ঝামেলা করেনি। তাহলে তার পরিবারে কেউ কি করেছে যার কারণে এখানে তার পথ আটকিয়ে বসে আছে? কিছুই তো বুঝতে পারছে না রকিব। এই কে তুই? এভাবে রাস্তার মধ্যে বাইক নিয়ে বসে আছিস কেন? ওই পাশ থেকে আগন্তুক কিছুই বলে না, নিজের মতো করে সিগারেট টেনে যাচ্ছে। চারদিকে পিনপিন নীরবতা। হঠাৎ হঠাৎ রাস্তার পাশে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় ছড়িয়ে পড়েছে। আগন্তুকটা কিছু বলছে না দেখে রকিব রেগে যায়, কিন্তু সে কি করবে এখন? যদি আগন্তুকের কাছে পিস্তল বা ছুরি থাকে তাহলে? আগন্তুকটা যেহেতু মাফিয়াদের মতো ড্রেস পরেছে, সেহেতু তার কাছে পিস্তল থাকার কথা। রকিবের কাছে বর্তমানে কিছু নেই যা দিয়ে সে আগন্তুককে প্রতিহত করতে পারবে। আগন্তুকটা ঠোঁটের কোণা থেকে জ্বলন্ত সিগারেটটা পিচ ঢেলা রাস্তায় ফেলে দেয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়, হাত দিয়ে রকিবকে তার দিকে আসার জন্য ইশারা করে। রকিব এবার পিছনে ফিরে শামীমের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে আগন্তুকের দিকে এগিয়ে যায়। রকিব যে আগন্তুকের সামনে দাঁড়ায়, কিছুটা দূরত্ব রয়েছে তাদের মধ্যে। আগন্তুক মুচকি হেসে রকিবের গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। এটা দেখে গাড়ি থেকে সবাই নেমে আগন্তুকের দিকে আসতে থাকে। আগন্তুক পিছন থেকে একটা পিস্তল বের করে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। রকিব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এবার আগন্তুক বলে ওঠে, কিরে, তোর নাকি সবাই ভার্সিটিতে নতুন নতুন ছেলেমেয়েদের র্যাক দিস? সবাই মাথা নিচু করে চুপ করে আসে। আগন্তুক পিস্তলটা নাড়াতে নাড়াতে বলতে থাকে, আবার ব্লাড প্রেশারও আছে, আবার হার্ট প্রেশারও আছে। যদি রেগে যায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর প্রেশার বাড়লে কি হবে তা কি আবার বলে দিতে হবে? এবার আয়ন মুখ খুলে বলে, ভাই র্যাক তো বর্তমানে সবাই করে, তাহলে আমরা করলে দোষ কোথায়? র্যাক মানে মজা, কিন্তু তোরা এখন যা করে বেড়াচ্ছিস সেটা কিসের মধ্যে পড়ে? কারো শরীর থেকে শার্ট খুলে ফেলে তারপর সমস্ত ভার্সিটির স্টুডেন্টকে দেখিয়ে তাকে
অপমান করা এটা কি? ভাই আমরা তো কারোর সাথে এমন করিনি। আয়নের কথা শেষ না হতেই আগন্তুক আয়নের বাম পায়ে গুলি করে। আয়ন ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায়। আয়ন রাস্তার উপর বসে তার বাম পা চেপে ধরে কান্না করছে। আগন্তুক এটা দেখে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, তোদের সবাইকে আগেই বলেছি যে আমাকে রাগান্বিত করবি না। এই ছেলেটা আমাকে মিথ্যা বলে আমাকে রাগিয়েছে, তাই একটা গুলি করে দিলাম। ওর ভাগ্য ভালো যে আমি গুলিটা পায়ে চালিয়েছি, নয়তো সোজা কপালে। ভাই কে আপনি? আপনার সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? যাকে আমার পছন্দ হয় তাকে আমি বন্ধু বানাই, না বা যাকে শত্রু হিসেবে পছন্দ হয় তাকে শত্রু। কিন্তু তোরা তো আমার বন্ধু তো দূরের কথা, শত্রু হওয়ার যোগ্যতা রাখিস না। ভাই আমাদের যেতে দিন, আমরা আর কখনো কাউকে র্যাগ দিব না। আর যদি ভার্সিটিতে যে র্যাগিং করিস তাহলে এখন তো শুধু একটার পায়ে গুলি করেছি, পরে কিন্তু সবগুলোর গরম বুলেট দিয়ে মাথার খুলিটাই উড়িয়ে দেব। আর আমি কিন্তু সবাইকে দুইবারই চান্স দেই, প্রথমবার বোঝাই, আর তা না বুঝলে দ্বিতীয়বার গরম বুলেট দিয়ে মাথাটা ঠান্ডা করে দেই। কথাটা বলে আগন্তুক বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। আয়ন বুলেটের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সবাই তাকে ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। গুলি লাগা রোগী, পুলিশ কেস, তাই কোনো ডাক্তার আয়নকে চিকিৎসা করতে রাজি হয় না। রকিব তার বাবাকে কল দেয়। দুবার রিং হতে না হতে রকিবের বাবা শহীদ হোসেন কলটা রিসিভ করে। হ্যাঁ রাকিব, বলো কেন এত রাতে কল দিলে? বাবা, একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। আমার বন্ধু আয়ানকে কেউ গুলি করে দিয়েছে। আয়ানকে হাসপাতালে নিয়ে যাও, তাহলেই তো হয়। বাবা, আয়ানকে হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু কেউ তার চিকিৎসা করাতে রাজি না হয়। কিন্তু কেন? প্রথমে পুলিশ কেস করতে হবে, তারপর নাকি ডাক্তার চিকিৎসা করবে। তুমি এখন যা করার করো তো। তুমি চিন্তা করো কেন, আমি আছি তো। কিছুক্ষণের ভিতরে আয়ানের চিকিৎসা শুরু হবে। কল কেটে দেয় শহীদ হোসেন। রকিব যে আয়নের পাশে বসে, সাথে আরও কিছু বন্ধুরা রয়েছে। কিছুক্ষণ পর সব ব্যবস্থা হয়ে যায়। ডাক্তার নার্সরা এসে আয়নকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। সবাই আয়নের মা বাবাকে খবর দেয়। রকিব হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে যে বসে ভাবতে থাকে, কে সেই আগন্তুক হঠাৎ এসে আয়নকে গুলি করে অন্ধকারে মিলিয়ে গেল। কি রহস্য, কিছুই বুঝতে পারছে না রকিব। আজ 2 দিন পর রকি আবারও ভার্সিটিতে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে রকি একটা বিষয় বেশ ভালোই উপলব্ধি করতে পারছে, যে ক্যাম্পাসটা আগের তুলনায় অনেকটা শান্ত। কিন্তু হঠাৎ এমন শান্ত হয়ে যাওয়ার পিছনে কারণটা কি জানা নেই রকির। রকি নিজের চশমাটা ঠিক করে সামনের দিকে তাকায়। শহীদ মিনারের সিঁড়ির উপর রকিব সহ তার গ্যাংয়ের লোকেরা বসে আছে। সে লক্ষ্য করলো আজকে আয়নকে দেখা যাচ্ছে না রকিবদের সাথে। হয়তো ওর গুরুত্বপূর্ণ কাজ আছে, যার কারণে সবার সাথে এখন আড্ডা দিতে পারছে না। রকি মাথা নিচু করে ওদের সামনে দিয়ে চলে আসবে, এমন সময় রকিকে ডাক দেয়। রকি না চাইতেও শহীদ মিনারের সিঁড়ির দিকে বিরক্তি দৃষ্টিতে তাকায়। কিরে, এমনভাবে তাকিয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে আমাদের দেখে খুব বিরক্ত হচ্ছিস। আসলে তা না ভাই। তাহলে মূল ঘটনাটা কি? ভাই, আপনি কোন ঘটনার কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না। এই শামিম, দেখ বেচারা রকি নাকি কিছুই। তাই তো দেখছি, কেমন ন্যাকামো করছে। ভাই, আমি ন্যাকামো করছি না, সত্যি সত্যি বলছি। ওই দিন তোর সাথে ক্যাম্পাসে যা যা ঘটেছিল সেটা তুই কাকে কাকে বলেছিস? এই দিনের ঘটনা তো আমি ভুলে গেছি, আর একটা লজ্জার বিষয়, আমি কাউকে বলিনি এই ব্যাপারে। তুই যে কাউকে বলিসনি, এটার প্রমাণ কি? রকি চুপ হয়ে যায়। সে এখন প্রমাণ কোথা থেকে জোগাড় করবে? প্রমাণ বলতে সে নিজে ছাড়া আর অন্য কেউ নেই। রকিকে এমনভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রকিব সহ সকলে বুঝে গেছে যে ওই দিন রাতের আসা আগন্তুকটা রকির কারণেই এসেছিল। রকিব বসা থেকে উঠে দাঁড়ায়, রকিবের শার্টের কলারটা চেপে ধরে। রকি কিছু বলে না, মনে মনে রাগটা পুষে রাখে। পরে হয়তো কোনো একদিন এটার প্রতিশোধ সে নিবে। তুই এমন চুপচাপ হয়ে আসিস, এর মানে ক্যাম্পাসের ভেতরে ঘটনাটা যে কাউকে বলেছিস। ভাই বিশ্বাস করেন, আমি এই দিনের ঘটনাটা কাউকে বলিনি। তাহলে সে কে? কার কথা বলছেন ভাই? তুই যার কাছে বলেছিস তার কথা বলছি। আমি তো কারোর কাছে বলিনি। তাহলে কি তোর বাপ এসে বলেছে?
ধমকের সাথে কথাটা বলে ওঠে রকিব। বাবা অথবা মাকে নিয়ে কেউ কিছু বলে রকি শান্ত হতে পারে না। রকি হাত দিয়ে রকিবের হাতটা তার শার্টের কলার থেকে ছাড়িয়ে নেয়, তারপর বলতে থাকে, ভাই দয়া করে যা বলার আমাকে বলুন, আর বাবাকে নিয়ে কিছু বলবেন না। শরীরে লাগে নাকি রে? আচ্ছা যা, তোর বাবাকে নিয়ে কিছু বলবো না, তবে তোর মাকে নিয়ে অবশ্যই কিছু বলবো। রকির ডান হাতটা মুষ্টিবদ্ধ করে। রকিব এটা দেখে হাসতে হাসতে বলে, মারবি নাকি রে আমায়? এত সাহস? নতুন এসেই এই অবস্থা, বাকি দিনের উপায় কি? ভাই আমি ছেলেটা খুব শান্ত, কিন্তু একবার অশান্ত হয়ে গেলে ছোট বড় কিছুই মানি না। তোর মা কি খেয়ে তোকে জন্ম দিয়েছে যে এত বেয়াদব হয়েছিস? শেষ কথাটা স্পষ্ট করে বলতে পারেনি রকিব। এর আগেই তার বাম গালে রকির হাতের একটা ঘুষি পড়ে। রকিব নিচে পড়ে যায়। এটা দেখে সবাই এসে নিচ থেকে রকিবকে উঠায়। রকিবের ঠোঁটে হালকা কেটে গেছে, যার কারণে ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হচ্ছে। রকিব হাত দিয়ে রক্তের কিছু অংশ মুছে নেয়। চুলগুলো ঠিক করে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণ, তুই যে এই কুত্তার বাচ্চাকে ধর, আজকে আমি দেখব সে কিভাবে আমার হাত থেকে বাঁচে। শ্রাবণ গিয়ে রকির দুহাত এমনভাবে চেপে ধরে যাতে করে সে শক্তি করতে না পারে। রকি মুচকি হাসে। রকিব তার নিজের ডান হাতটা দিয়ে রকির পেটে জোরে একটা ঘুষি মারে। রকি হালকা করে কেসে ওঠে। রকিব শ্রাবণকে হাত দিয়ে ইশারা করে রকির হাত ছেড়ে দেওয়ার জন্য। শ্রাবণ ঠিক তাই করলো। সে রকির হাত ছেড়ে একটু দূরে যেয়ে দাঁড়ালো। রকিব তার ডান পা দিয়ে রকির বুকে একটা লাথি মারে। রকি নিজ অবস্থান থেকে কিছুটা দূরে যেয়ে পড়ে। আশেপাশের কিছু স্টুডেন্ট এটা দেখে হাসতে থাকে। দুদিন আগে এসেও রকি বিপদে পড়েছে, আবার আজকেও একই ঘটনা ঘটছে তার সাথে। রকিব হাত দিয়ে ইশারা করে রকিকে নিচ থেকে ওঠার জন্য। রকি মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। তার জামা কাপড়ে ময়লা লেগে আছে। রকিব আবারও রকিকে মারতে যাবে, তখনই সে শুনতে পায়, ভাই থামেন, গেটের দিকে তাকিয়ে দেখেন পুলিশ আসছে। শামীমের কথা শুনে রকিব থেমে যায়। সে গেটের দিকে তাকায়। একটা পুলিশ ভ্যান ক্যাম্পাসে প্রবেশ করছে। রকিব পুলিশের গাড়ি দেখে একটু অবাক হয়, কেননা অনেক প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে পুলিশ আসা নিষিদ্ধ। তাহলে হঠাৎ কি হয়েছে যার কারণে পুলিশ এসেছে? কিছুই বুঝতে পারছে না রকিব। সে রকির দিকে তাকায়। রকি ঠোঁট বাঁকিয়ে হাসছে, যে হাসির শব্দ নেই, নিঃশব্দ মিশে রয়েছে। রকির এমন হাসি দেখে রকিব তেড়ে যায় তাকে মারার জন্য। পিছন থেকে শামীম রকির হাত টেনে ধরে। ভাই ক্যাম্পাসে যেহেতু পুলিশ এসেছে, সেহেতু এখানে ঝামেলা না করলেই ভালো হয়। আমি পুলিশকে ভয় পাই না, আমার বাবা এই শহরের মেয়র। পুলিশ চলে যাওয়ার পর আবার রকিকে মারবো, চিন্তা না করে চলেন বসে পড়ি। পুলিশের ভ্যান থেকে দুজন পুলিশ নামে। রকিবরা যে শহীদ মিনারে বসে পড়ে। রকি একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। সে নিজ জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মাঠের আশেপাশে থেকে অনেক স্টুডেন্টরা তাকিয়ে আছে পুলিশ দুজনের দিকে। তারা দুজন অন্য কোথাও না যেয়ে রকির দিকে যায়। সবাই তো এখন অন্য চোখে দেখছে রকিকে। শহীদ মিনারের উপরে বসে থাকা সকলের চোখ রকি আর পুলিশের দিকে। কি বলে পুলিশ রকিকে? লম্বা করে দেখতে পুলিশ অফিসারটা রকির কাঁধে হাত দেয়। রকি পিছনে ফিরে তাকায়। পুলিশ অফিসারকে দেখে মুচকি হাসে। এর বিনিময়ে পুলিশ অফিসারটাও রকিকে একটা মুচকি হাসি উপহার দেয়। রকির কাঁধে যে অফিসারটা হাত দিয়েছে সে নেম প্লেট থেকে তার নাম দেখে নেয় আফজাল। নামটা রকির কাছে খুব পরিচিত, কিন্তু লোকটা কি তার পরিচিত? আমি যদি ভুল না হই তাহলে তোমার নাম নিশ্চয়ই রকি ভাই। আপনার কোথাও ভুল হচ্ছে, আমার নাম রকি, কোনো ভাই নই আমি। সেটা তো আমি বেশ ভালো আন্দাজ করতে পারছি। আফজালের পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল লতিফ মিয়া রকির দিকে বেশ কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। এই শহরটা আমার তুলনায় খুব ছোট। হয়তো দেখছেন কোনো একটা টঙের দোকানে বসে চা পান করা বিদ্যমান আমায়, নয়তো শহরে কম দামি খাবার হোটেলে। হয়তো বা, কিন্তু তোমাকে আমি দেখেছি কোন এক জায়গায়। আচ্ছা রকি, তুমি কি মোজাম্মেল সাইফকে চিনো?
এই নামে তো আমি 2টা মানুষকেই জানি। দুজনকে? তাহলে তাদের সম্পর্ক আমাকে কিছু বলতে পারো? প্রথমজন হচ্ছে আমার বাবার বন্ধু, আর দ্বিতীয়জন হচ্ছে আমাদের ক্যাম্পাসে বাংলার প্রফেসর। আরে এছাড়া অন্য কাউকে চিনো না? বিজনেসম্যান মোজাম্মেল সাহেব, গতকাল যিনি মারা গিয়েছে, তাকেও না? স্যার, আমি এই শহরে নতুন, এই ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করলেই ভালো হয়। মুচকি হেসে কথাটা বলে রকি তার জায়গা ত্যাগ করে। আফজাল আর লতিফ শুধু তাকিয়ে আছে রকির চলে যাওয়ার দিকে। ছেলেটার ব্যবহার কেমন যেন, দেখতে তো বোঝা যাচ্ছে গরিব, কিন্তু কথায় যুক্তি আছে ভালোই। লতিফ মিয়া আস্তে করে বলে ওঠে, স্যার, ছেলেটার ব্যবহার আমার মোটেও সুবিধা লাগছে না। আপনি বললে নজর রাখবো। ছেলেটার দিকে নজর রাখা ঠিক হবে না। কেন স্যার? সেটা তোমার না জানলেও চলবে। এখন এর চল প্রিন্সিপালের রুমে। আফজাল আর লতিফ মিয়া প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা দেয়। রকিব এতক্ষণ শহীদ মিনারে বসে বসে আফজাল আর রকির বলা কথাগুলো শুনে যাচ্ছিল, কিন্তু সে বেশ অবাক হয় এটা দেখে যে শহরে আসা নতুন ছেলে রকি, তার নাম পুলিশ অফিসার কিভাবে জেনেছে। বিষয়টা কেমন যেন রহস্যময় হয়ে যাচ্ছে। রকি কি তাহলে কোনো ছদ্মবেশী পুলিশ বা গোয়েন্দা বিভাগের অফিসার? এটা কিভাবে হবে? যদি এমনই হয় তাহলে আফজাল কেন রকিকে ভাই বলে ডেকেছে? প্রশ্নগুলোর উত্তর নেই রকিবের কাছে। সে পকেটে থেকে সিগারেট প্যাকেটটা বের করে ঠোঁটে লাগায়। এখন সিগারেটই তার টেনশন দূর করতে পারবে। রকি ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখছে আর ভাবছে কনস্টেবল লতিফ মিয়ার কথা। সে রকিকে কোথায় দেখে থাকতে পারে? বিষয়টা ভাবাচ্ছে রকিকে। এই শহরে আসার পর থেকে সে ঘর থেকে অকারণে কোথাও বের হয়নি। যেখানে গিয়েছে সেখানে নিজেকে আড়াল করে গিয়েছে। তাহলে লতিফ মিয়া রকির চেহারা দেখলো কিভাবে? মনে হয় রকির মতো দেখতে অন্য কেউ হবে। এই পৃথিবীতে নাকি একই চেহারার মানুষ 7 জন হয়ে থাকে। তাহলে ঢাকা শহরে রকির মতো দেখতে আরেকজন রয়েছে। রকি ক্লাসের উদ্দেশ্যে গতিময় হয়। এই সবুজ শার্ট, চোখে চশমা, তুই এদিকে আয়। গাছতলায় বসে বসে কিছু মেয়ে গান করছিল, আর তাদের মধ্যে একজন গিটারে সুর তুলছিল। রকি অবশ্য তার মোটা ফ্রেমের চশমার ফাঁক দিয়ে দেখছিল মেয়েগুলোকে, কিন্তু সে সেখানে না দাঁড়িয়ে মেয়েগুলোর সামনে দিয়ে হনহনিয়ে চলে যাচ্ছিল। তখনই সে পিছন থেকে শুনতে পায় কথাটা, মেয়েলি কণ্ঠ। রকির ইচ্ছে নেই তাকানোর, তবুও সে পিছনে ফিরে তাকায়। কৃষ্ণচূড়া গাছ চত্বরে 6টা মেয়ে বসে আছে। এতক্ষণ তাদের সবার ঠোঁটে গানের কলি ছিল, কিন্তু রকির তাকানোর পর সকলের গান গাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েগুলোর মধ্যে থেকে স্নেহা নামের একটা মেয়ে রকিকে হাত দিয়ে ইশারা করে তাদের দিকে আসার জন্য। রকি নিজের দিকে তাকায়। তার পরনে ছিল ঢোলাঢালা একটা সবুজ রঙের শার্ট, কালো প্যান্ট। রকি বুঝে গেছে তাকে ছাড়া অন্য আর কাউকে ডাকেনি মেয়েটা। রকি গুটি গুটি পায়ে ওদের সামনে যেয়ে দাঁড়ায়। আপু, আমায় ডেকেছেন? তুই যেহেতু এসেছিস তাহলে তোকেই ডেকেছি। জি বলেন, তাহলে যা বলার আছে। এমন আনকমন ড্রেস আপ পরে এসেছিস কেন? আমার তো মনে হয় আমি কমন ড্রেসই পরে এসেছি। সবুজ রঙের টি শার্ট কি কেউ পরে? আর তোর প্যান্টে এত ময়লা লেগে আছে কেন? পরিষ্কার করতে পারিস না? আপু, দামি পোশাকের মান ভালোই, তাই এই পোশাক কম পরিষ্কার করলেই চলে। কিন্তু কম দামি পোশাক যতই পরিষ্কার করি না কেন, সেটা কখনো দামি হবে না। আমার কাছে এর চেয়ে পরিষ্কার পোশাক নেই। রকির কথা শুনে স্নেহার পাশে বসা টিশা নামের মেয়েটা বলে ওঠে, কেন রে, তোর কাছে কি ভালো পোশাক কেনার টাকা নেই? তাহলে এক কাজ করতে পারিস, ভার্সিটির গেটের সামনে থালা নিয়ে বসে করবি। তোর যে অবস্থা, সবাই এটা দেখে তোকে টাকা দিবে, সেই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি। টিশার কথা শুনে সবগুলো মেয়ে জোরে জোরে হাসতে থাকে। রকি তার চশমাটা ঠিক করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। সে চাইলেই টিশা নামের মেয়েটার কথার কঠিন জবাব দিতে পারত, কিন্তু সে চুপচাপ কথাগুলো মস্তিষ্কের ভিতরে গুঁজে নেয়। পরে হয়তো কোনো কাজে আসতে পারে। ধনী পরিবারের মেয়েরা সাধারণত এমনই হয়। গরিব মানুষের সাথে কিভাবে ব্যবহার করে এটা তারা জানে না। মেয়েগুলো হাসি থামায়। রকি তার বাম হাতের দিকে তাকায়। ঘড়িতে সময় অনেক হয়েছে।
এখন তাকে ক্লাসে যেতে হবে, নয়তো ক্লাস মিস হয়ে যাবে। রকি তার ডান পাটা সামনের দিকে ফেলবে, সাথে সাথে মীরা নামের মেয়েটা রকিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কোন ইয়ারে পড়িস তুই? দ্বিতীয় বর্ষে। তাহলে তো তুই আমাদের জুনিয়র। আজ থেকে আমাদের আপু নয় ম্যাডাম বলে ডাকবি, ঠিক আছে? রকি মাথা ঝাঁকায়। এটা দেখে স্নেহা বলে ওঠে, মাথা নাড়ালে হবে না, ম্যাডাম বলে ডাক দেখি কেমন শোনা যায়। রকি ঝামেলা চায় না, আবার ম্যাডাম বলেও ডাকতে চায় না। ঝামেলা না করে উপায় আছে, কিন্তু ম্যাডাম না ডেকে কোনো উপায় নেই। সমস্ত রাস্তা এখন বন্ধ। রকি আস্তে করে বলে, ম্যাডাম আমাকে ক্লাসে যেতে হবে, আমি যাচ্ছি। কি বললি? শুনতে পেলাম না তো, জোরে বল যাতে সবাই শুনতে পায়। ম্যাডাম ক্লাসের সময় হয়ে এসছে, আমি এখন ক্লাসে যাব। কিন্তু আমরা তো তোকে এখন ক্লাসে যেতে দেব না। কিন্তু কেন? আজকে আমরা সবাই মিলে তোর সাথে একটা গেম খেলবো, আর গেমটা লিড দিবে আমাদের বান্ধবী নেহা। নেহা নামটা রকির কাছে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোথায় শুনেছে, কিন্তু সে মনে করতে পারছে না। মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। রকি খেয়াল করলো এটা সেই মেয়ে যে গানের তালে তালে গিটার বাজাচ্ছিল। নেহা নাম মেয়েটার। মেয়েটা তার গিটারটা স্নেহার হাতে দিয়ে রকির দিকে তাকায়। রকি কেমন দৃষ্টিতে যেন তার দিকে তাকিয়ে আছে। সে এটা দেখে বলে, কি রে এমন করে তাকিয়ে আছিস কেন? জীবনে কখনো মেয়ে মানুষ দেখিসনি? জি মানে আপনাকে আমি আগে কোথায় যেন দেখেছিলাম, বেশ পরিচিত মুখ আপনার। আমাকে দেখেছিস তুই, কিন্তু কোথায়? সেটা তো মনে করতে পারছি না। আর মনে করাও রাখবে না, এখন আমি যা বলবো তুই তাই করবি, বুঝতে পারছিস? আমি কেন আপনার কথা শুনবো? নেহা স্নেহার হাত থেকে গিটারটা হাতে নিয়ে রকির উদ্দেশ্য করে বলে, এই সমগ্র ক্যাম্পাসে আমার কথা শুনবে না এমন কোনো স্টুডেন্ট নেই, কারণ সবাই জানে আমি কতটা ভালো। তুই কতক্ষণ আগে আমার হাতে যে গিটারটা দেখেছিস, এটা দিয়ে আমি অনেক ছেলেদের পিটিয়েছি। যে আমার কথা না শুনে এটা দিয়ে আমি তাকেই পিটাই। নেহার কথা শুনে রকি একটা ঢোক গিলে। তার গলাটা কেমন যেন শুকিয়ে গেছে। এখন নেহার কথা না শুনলে সবার সামনে মার খেতে হবে, আর একটা মেয়ের হাতে মার খেলে কতটা লজ্জা হবে এটা ভাবতেই রকির শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। আপু আমি রাজি আছি, আপনি যা বলবেন আমি তাই করব। তোকে না মানা করেছে আমাদের আপনা ডাকতে, ম্যাডাম বলে ডাক আমায়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়েছে। এবার আপনি বলেন আমায় কি করতে হবে? তুই যেহেতু নতুন তাই তোকে বেশি কঠিন কাজ দিব না। তুই এক কাজ কর, সামনে ক্যান্টিনে বসে যে মেয়েটা কফি খাচ্ছে তাকে প্রপোজ করে আয়। ম্যাডাম ক্যান্টিনে বসে তো বেশ কিছু মেয়ে কফি খাচ্ছে, কিন্তু আপনি কোন মেয়েটার কথা বলছেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সিজন 1 গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আর সাথে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে সিজন 2 অতি তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন গল্পটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে।